আচ্ছা বন্ধুরা, তোমরা নিজেদের সাহসী বলো না ভীতু বলো? যদি তোমরা সাহসী বলো তো আজকের গল্পটা শোনো। ওয়েলকাম ব্যাক টু মিত্র আ স্টোরি নিটার। আজকে আমি তোমাদের লালু গল্পটা শোনাবো, যেটা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো চলো আর দেরি না করে গল্পটা স্টার্ট করি। আমাদের শহরে তখন শীত পড়েছে। হঠাৎ কলেরা দেখা দিল। তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষের ভয়ে হতজ্ঞান হতো। কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকতো না। মারা গেলে দাহ করার লোকমেলা দুর্ঘট হতো। কিন্তু সেই দুর্দিনেও আমাদের এখানে একজন ছিলেন যার কখনো আপত্তি ছিল না। গোপাল খুড়ো তার নাম। জীবনের ব্রত ছিল মরা পোড়ানো। কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন। আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘন্টা দুই পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন। আমরা জনা কয়েক ছিলাম তার চেলা। মুখ ভার করে বলে যেতেন, ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস, ডাকলে যেন সাড়া পাই। রাজদারের শ্মশানে চক, শাস্ত্রবাক্য মনে আছে তো? আজ্ঞে আছে বই কি, আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়ব। বেশ বেশ, এই তো চাই, এর চেয়ে পূর্ণকর্ম সংসারে নাই। আমাদের দলের মধ্যে লালুও ছিল। ঠিকেদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না। সেদিন সন্ধেবেলা বিষণ্ণ মুখে খুড়ো এসে বললে, বিষ্টু পণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষে পেল না। সবাই চমকে উঠলাম। অতি গরিব বিষ্টু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছোটবেলায় পড়েছিলাম। নিজে সে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল। জগতে আপনার বলতে কেউ নেই, তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি। রাত্রি আন্দাজ 8টা। দড়ি খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠোনে নামালাম। পণ্ডিত মশাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। সংসারে কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবন ভোলা যায় না। মৃতদেহ তুলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন, আমি সঙ্গে না গেলে মুখাগ্নি কে হবে? কেউ কিছু বলবার আগে লালু বলে উঠল, ও কাজটা আমি করব পণ্ডিত মশাই, আপনি আমাদের গুরু, সেই সম্পর্কে উনি আমাদের মা। আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়ার ক্ষমতা পণ্ডিত মশাই নেই। বাংলা স্কুল মিনিট 5 পথ। হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগত। পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন, নিয়ে যাবার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি নে লালু? নিশ্চয়ই দেব পণ্ডিত মশাই, নিশ্চয়ই দেব বলে এক লাফে সে ঘরে ঢুকে কৌটো বার করে আনলো এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিল। হরিবল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতন বার করে নিয়ে এলাম। পণ্ডিত মশাই খোলা দোরের চৌখাটে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। গঙ্গার তীরে শ্মশান অনেক দূরে, প্রায় ক্রোশ 3। সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত 2টো। লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসলো। কেউ কেউ যেখানে সেখানে শান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল। শুক্লা দ্বাদশীর পরিস্পুষ্ট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তীর্ণ শ্মশান অত্যন্ত জনহীন। গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ উঠেছে। তার কোনো কোনোটা লালুর পায়ের নিচে পর্যন্ত চলে এসে আছাড় খেয়ে খেয়ে পড়ছে। শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে, কি জানি সে কতক্ষণে পৌঁছবে। 8 ক্রোশ দূরে পথের ধারে ডোমেদের বাড়ি। আসার সময় আমরা তাকে হাঁক দিয়ে এসেছি। তাদের আসতেই বা না জানি কত দেরি।
সহসা গঙ্গার ওপারের দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল হাওয়ায় উত্তরে হাওয়া বইতে লাগলো হু হু করে। সেটা এপারে ছুটে আসতে লাগলো। গোপাল খুড়ো সভয়ে বলল, লক্ষণ ভালো ঠেকছে না রে, বৃষ্টি হতে পারে। এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না। কাছে আশ্রয় কোথাও নেই, একটা বড় গাছ পর্যন্ত নেই। কতকটা দূরে ঠাকুর বাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে, কিন্তু ততখানি ছোটা তো সহজ নয়। দেখতে দেখতে আকাশ গেল ছেয়ে, চাঁদের আলো ডুবলো অন্ধকারে। ওপার থেকে বৃষ্টি ধারার শো শো শব্দ এসে কানে লাগতে লাগলো। ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠল। আগাম 2-10 ফোঁটা সকলের গায়ে এসে পড়লো তীরের মতো। কি করি ভাবতে ভাবতেই মুষলধারায় বৃষ্টি নেমে এলো। মরা রইল পড়ে, প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিল তার ঠিক ঠিকানা নেই। জল থামলে ঘন্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলাম। মেঘ গেছে কেটে, চাঁদের আলো ফুটেছে দিনের মতো। ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে। গাড়োয়ান কাঠ এবং শবদাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে, কিন্তু ডোমেনের দেখা নেই। গোপাল খুড়ো বললেন, ও বেটারা এরকম, শীতে ঘর থেকে বেরুতেই চায় না। কিন্তু মণি বলল, লালু যে এখনো ফিরে এলো না, সে যে বলেছিল মুখে আগুন দেবে, ভয়ে বাড়ি পালালো না তো? খুড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন, ওটা ওই রকম। যদি এত ভয়, মরা ছুঁয়ে বসতে গেলি কেন? আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে নড়তাম না। ছেড়ে গেলে কি হয় খুড়ো? কি হয়? কত কি, শ্মশান ভূমি কিনা? শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না? ভয় আমার? অন্তত 1000টা মরা পুড়িয়েছি, জানিস। এরপরে মণি আর কথা কইতে পারল না, কারণ সত্যি খুড়োর গর্ব করা সাজে। শ্মশানে গোটা 2 কোদাল পড়েছিল। খুড়ো তার একটা তুলে নিয়ে বলল, আমি চুলোটা কেটে ফেলি, তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল। খুড়ো চুলি কাটছেন, আমরা কাঠ নামিয়ে আনছি। নড়ু বললে, আচ্ছা মরাটা ফুলে যেন দ্বিগুণ হয়েছে না? খুড়ো কোনো দিকে না তাকিয়ে জবাব দিলেন, ফুলবে না, লেপ কাঁথা সব জলে ভিজেছে যে। কিন্তু তুলো ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে। খুড়ো, ফুলবে না তো? খুড়ো রাগ করে বলে উঠলেন, তোর ভারী বুদ্ধি, যা করছিস কর। কাঠ বাহা প্রায় শেষ হয়ে এলো। নড়ুর দৃষ্টি ছিল বরাবর খাটের উপর। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বলল, খুড়ো, মরা যেন নড়ে উঠল। খুড়োর হাতের কাজ শেষ হয়েছিল। কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তোর মতো ভীতু মানুষ আমি কখনো আগে দেখিনি নড়ু। তুই আসিস কেন এসব কাজে? যা বাকি কাঠগুলো আন, আমি চিতাটা সাজিয়ে ফেলি, গাধা কোথাকার। আবার মিনিট 2 গেল। এবার মণি হঠাৎ চমকে উঠে 5-7 পা পিছিয়ে দাঁড়িয়ে সভয়ে বলে উঠল, না খুড়ো, গতিক ভালো ঠেকছে না, সত্যি মরাটা যেন নড়ে উঠল। খুড়ো এবার হা হা করে হেসে উঠলেন, ছোড়ার দল, তোরা ভয় দেখাবি আমাকে, যে 1000-এর উপর মরা পুড়িয়েছে তাকে? নড়ু বললেন, ওই দেখুন আবার নড়ছে। খুড়ো বললেন, হ্যাঁ নড়ছে, ভূত হয়ে তোকে খাবে বলে। মুখের কথাটা তার শেষ হলো না, আকস্মাৎ লেপ কাঁথা জড়ানো মরা হাঁটু কেড়ে খাটের উপর বসে বিশ্রীভাবে খোনা গলায় চেঁচিয়ে উঠল, না না, নড়ুকে না, গোপালকে খাবো। ওরে বাবা রে, আমরা মারলাম ঊর্ধ্বশ্বাসের দৌড়। গোপাল খুড়োর সম্মুখে ছিল কাঠের স্তূপ। তিনি ওপরের দিকে আমাদের পেছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে পড়লেন গঙ্গার জলে। সেই কনকনে ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন, বাবা গো, গেছি গো, ভূতে খেয়ে ফেললো গো, রামো 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 রামো। এদিকে সেই ভূতও তখন মুখের ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো,
ওরে নির্মল, ওরে মণি, ওরে নরু, পালাস নে রে। আমি লালু, ফিরে আয় তোরা। লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছলো। নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম। গোপাল খুড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন। লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বলল, সবাই জলের ভয় পালালো, কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না, তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম। খুড়ো বললেন, বেশ করেছিলে বাবা, খাসা বুদ্ধি করেছিলে। এখন যাও, ভালো করে গঙ্গা মাটি মেখে চান করে এসোগে। এমন শয়তান ছেলে আমি আগে জন্মে দেখিনি। তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন। বুঝলেন এত বড় ভয়শূন্যতা তার পক্ষেও অসম্ভব। এই রাতে একাকী শ্মশানে কলেরার মরা, কলেরার বিছানা, এইসব লালু গ্রাহ্যই করল না। মুখে আগুন দেবার কথায় খুড়ো আপত্তি করলেন। বললেন, না, হবে না, তোর মা শুনতে পেলে আমার মুখ দেখবেন না। শবদাহ সমাধা হলো। আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম, তখন সেই মাত্র সূর্যোদয় হয়েছে। আজকের গল্প তোমাদের কেমন লাগলো? এমন সুন্দর সুন্দর গল্প শুনতে হলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও। আর আজকের গল্প ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু তোমরা ভুলো না। তো চলো, আবার খুব জলদি তোমাদের সাথে কথা হচ্ছে আর একটা গল্প নিয়ে। টাটা।